গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 31 মে রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো জমি বিবাদ ঘিরে উত্তপ্ত উদারবন, এবার থানা ঘেরাও হিন্দুরক্ষী দলের। উদারবন এলাকার পানগ্রাম তৃতীয় খণ্ডের জমি বিবাদ সংক্রান্ত ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে শনিবার বিকেলে উদারবন থানা ঘেরাও করে হিন্দুরক্ষী দল। সংগঠনের শতাধিক কর্মী ও সমর্থক থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। প্রতিবাদকারীদের সঙ্গে আলোচনায় বসেন উদারবন থানার ওসি এস সিম তিমুং। তবে আলোচনার পুরো কোনো সমাধান সূত্র বের না হওয়ায় আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন কাছাড় জেলার পুলিশ সুপার সঞ্জীব কুমার শইকিয়া। তার আশ্বাসের পর আন্দোলনকারীরা থানা ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করেন। কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আন্দোলনকারীদের পক্ষে তাপস পুরকায়স্থ জানান, পানগ্রাম তৃতীয় খণ্ডের বাসিন্দা দয়াবতী মুন্ডার জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তিনি অভিযোগ করেন, ঘটনার সঙ্গে জড়িত সকল অভিযুক্ত এখনও গ্রেফতার হয়নি। আগামী 12 ঘন্টার মধ্যে বাকি অভিযুক্তদের গ্রেফতার করা না হলে ভিআইপি সড়ক অবরোধ করে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি। উল্লেখ্য, পানগ্রাম এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে এক তরুণীকে শারীরিকভাবে নির্যাতনের চেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগে মূল অভিযুক্ত সাহিল আলম বড়বুইয়াকে ইতিমধ্যে গ্রেফতার করেছে উদারবন পুলিশ। অভিযোগ অনুযায়ী গত মঙ্গলবার গভীর রাতে সাহিল আলম বড়বুইয়া ও তার কয়েকজন সহযোগী দয়াবতী মুন্ডার জমিতে অনধিকার প্রবেশ করে সেখানে ধারালো অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখানোর পাশাপাশি শারীরিক নির্যাতনের চেষ্টাও চালানো হয় বলে অভিযোগ। এদিকে একই ঘটনার জেরে পুলিশের উপর বিভিন্ন সংগঠনের ক্রমাগত চাপ সৃষ্টির বিষয়টি নিয়েও এলাকায় আলোচনা শুরু হয়েছে। বজরং দলের পক্ষ থেকে অভিযুক্তদের গ্রেফতারের জন্য 3 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সেই ঘোষণার 24 ঘন্টা পার না হতেই হিন্দুরক্ষী দলের তরফে থানা ঘেরাও ও নতুন করে আলটিমেটাম দেওয়ার ঘটনায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে সচেতন মহলে। অপরদিকে আগামী 5 জুন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন মন্ত্রিসভার সম্প্রসারণ হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। সূত্রের খবর, মন্ত্রিসভা সম্প্রসারণের জন্য ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর অনুমোদন মিলেছে এবং সম্ভাব্য নতুন মন্ত্রীদের তালিকাও চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে মুখ্যমন্ত্রী সহ মোট 5 সদস্যের মন্ত্রিসভা দায়িত্ব পালন করছে। রাজনৈতিক মহলের জল্পনা অনুযায়ী আগামী 5 জুন আরও 10 জন বিধায়ককে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করানো হতে পারে। তবে সম্ভাব্য এই তালিকায় অসম গণ পরিষদ এবং বড়োল্যান্ড পিপুলস ফ্রন্টের বিধায়কদের অন্তর্ভুক্তির সম্ভাবনা অত্যন্ত কম বলে মনে করা হচ্ছে। এদিকে মন্ত্রিসভার অবশিষ্ট 4টি পদ পরবর্তী পর্যায়ে পূরণ করা হতে পারে বলে আলোচনা চলছে। সেই ক্ষেত্রে ভবিষ্যতে আরও এক দফা মন্ত্রিসভা সম্প্রসারণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আসন্ন সম্প্রসারণকে ঘিরে রাজনৈতিক অঙ্গনের তৎপরতা ও জল্পনা ক্রমশ বাড়ছে। অপরদিকে উদারবন থেকে শুরু হলো হাইকোর্ট বেঞ্চের দাবিতে গণস্বাক্ষর অভিযান, ব্যাপক সাড়া। বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দাবিকে আরও জোরদার করতে হাইকোর্ট বেঞ্চ দাবি বাস্তবায়ন কমিটি কাছাড় জেলা কমিটির উদ্যোগে উদারবন্দের শ্রী শ্রী কাছাকান্তি বিদ্যা মন্দির প্রাঙ্গণে এক সচেতনতা সভা ও গণস্বাক্ষর অভিযান অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে আইনজীবী, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজকর্মী, ছাত্র যুব প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ প্রদান করেন কাছাকান্তি বিদ্যা মন্দিরের ডাইরেক্টর হরিহর চক্রবর্তী। তিনি বরাক উপত্যকায় হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার দাবিকে সময় উপযোগী, ন্যায়সঙ্গত এবং জনস্বার্থ সংশ্লিষ্ট দাবি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বিচার প্রাপ্তির অধিকার সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার এবং সেই অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বরাকবাসীর এই দাবি অত্যন্ত যুক্তিসঙ্গত। পরবর্তীতে হাইকোর্ট বেঞ্চ দাবি বাস্তবায়ন কমিটি কাছাড় জেলা কমিটির সভাপতি সভার উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। তিনি বলেন, বরাক উপত্যকার প্রায় 40 লক্ষ মানুষের জন্য একটি স্থায়ী হাইকোর্ট বেঞ্চ আজ সময়ের দাবি। বিচার সংক্রান্ত বিভিন্ন কাজে সাধারণ মানুষকে শত শত কিলোমিটার দূরে গুয়াহাটি যেতে হয়, যার ফলে সময়, অর্থ এবং শ্রমের অপচয় ঘটে। অনেক ক্ষেত্রেই বিচার প্রার্থীরা বাস্তব সমস্যার সম্মুখীন হন এবং ন্যায় বিচার প্রাপ্তি ব্যাহত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে উদারবন্দির বিধায়ক রাজদীপ গোয়ালা বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দাবির প্রতি আন্তরিক ও পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন। তিনি বলেন, বরাকবাসীর এই দাবি সম্পূর্ণ ন্যায়সঙ্গত, যুক্তিযুক্ত এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটানোর জন্য অত্যন্ত প্রয়োজনীয়। অপরদিকে শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরার পথে এক বড়সড় দুর্ঘটনার কবলে পড়ে একটি ব্যক্তিগত গাড়ি
ঘটনাটি ঘটেছে নিলামবাজার এলাকার গুড়ামারা গ্রামে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। জানা গেছে, দুর্ঘটনার সময় গাড়িতে চালক সহ মোট 3 জন ছিলেন। তাদের মধ্যে চালকের স্ত্রী ও বোনও উপস্থিত ছিলেন। গাড়িটি পুকুরে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। তাদের তৎপরতায় গাড়ির ভিতরে আটকে পড়া 3 জনকেই নিরাপদে বের করে আনা সম্ভব হয়। ফলে বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, স্থানীয়দের দ্রুত পদক্ষেপ না থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। তবে কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে সৌভাগ্যবশত 3 জনই প্রাণের রক্ষা পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। অপরদিকে মেহেরপুরে স্কুল মন্দিরের পাশে মদের দোকান স্থানান্তরের উদ্যোগে তীব্র বিক্ষোভ সরব মহিলারা। শিলচরের মেহেরপুর এলাকায় স্কুল, হাসপাতাল ও ধর্মীয় প্রতিষ্ঠানের নিকটে একটি মদের দোকান স্থানান্তরের উদ্যোগকে ঘিরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আজ এলাকাবাসী, বিশেষ করে মহিলারা প্রতিবাদে সামিল হয়ে প্রশাসনের কাছে অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। জানা গেছে, বর্তমানে কাটাল রোডে অবস্থিত বিসি ওয়াইন শপ মেহেরপুর এলাকায় স্থানান্তরের প্রক্রিয়া চলছে। এই প্রস্তাবের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যেই প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, স্থানান্তরের জন্য প্রয়োজনীয় স্থানীয় সম্মতিপত্র, এনওসি এবং অন্যান্য নথি সংগ্রহের ক্ষেত্রে অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে বলে তাদের সন্দেহ। স্থানীয়দের দাবি, প্রস্তাবিত স্থানের কাছেই রয়েছে শকুন্তলা প্রাইমারি স্কুল, জীবনজ্যোতি হাসপাতাল, শ্রী দুর্গা মন্দির এবং শ্রী রানী সতী দাদি মন্দির। এমন একটি সংবেদনশীল ও জনবহুল এলাকায় মদের দোকান স্থাপন করা হলে সামাজিক পরিবেশের অবনতি ঘটবে এবং শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের উপর বিরূপ প্রভাব পড়বে। পরবর্তী খবর, দলাইয়ে এক ভবনে 2 অঙ্গনওয়াড়ি কেন্দ্র, ছাউনিহীন শ্রেণীকক্ষে পাঠদান ক্ষোভ। কাছাড় জেলার দলাইয়ের দক্ষিণ চান্নিঘাট এলাকার 138 ও 252 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল পরিকাঠামো নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা, অভিভাবক এবং কেন্দ্রের কর্মীরা। একই ভবনে 2টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিচালিত হলেও দীর্ঘদিন ধরে ভবনটির কোনো সংস্কার বা মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় 2 বছর আগে সংঘটিত প্রবল শিলাবৃষ্টিতে কেন্দ্রটির চাল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে ভবনের বেশ কিছু অংশ ছাউনিহীন অবস্থায় পড়ে রয়েছে। ফলে শিশুদের পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে শ্রেণীকক্ষের অবস্থা আরও শোচনীয় হয়ে ওঠে, যার কারণে শিশুদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ নিয়ে উদ্বেগ বাড়ছে। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের দাবি, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনা হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। অপরদিকে পূর্ত বিভাগের তুগলকি কাণ্ড, সাবওয়ে মেরামতের বদলে রোড ক্লোজ বোর্ড। মাগুরাছড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন 10 গ্রাম। একদিকে কোটি টাকার সেতু নির্মাণের কাজ চলছে সম্ভব গতিতে, অন্যদিকে প্রাণঘাতী দুর্ঘটনার পরও সাবওয়ে মেরামতের উদ্যোগ নেই, বরং পূর্ত বিভাগের তরফে ঝুলিয়ে দেওয়া হয়েছে রোড ক্লোজ বোর্ড। অথচ যে বিকল্প রাস্তা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে, স্থানীয়দের দাবি সেই এলাকায় আদৌ কোনো বিকল্প রাস্তা নেই। ফলে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় 10টি গ্রামের কয়েক হাজার মানুষ। ঘটনাকে কেন্দ্র করে কুবে ফুসছেন গ্রামবাসী। রামকৃষ্ণনগর কেন্দ্রের নেবিয়া মাগুরাচড়া সড়কের 1 নম্বর সেতুর কাজ শুরু হয়েছিল প্রায় 2 বছর আগে। বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় 1,92,00,000 টাকা ব্যয়ে নির্মীয়মান এই সেতু ঘিরে এলাকার মানুষের ছিল বিস্তর প্রত্যাশা, কিন্তু বাস্তবে সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। সেতুর কাজ এখনও অসমাপ্ত। এরই মধ্যে সোড়ার উপর হিউম পাইপ বসিয়ে তৈরি করা অস্থায়ী সাবওয়েটি সামান্য বৃষ্টিতেই জলের নিচে তলিয়ে যাচ্ছে। সম্প্রতি সেই সাবওয়ে পার হতে গিয়ে স্কুটিসহ সোড়ার স্রোতে পড়ে যান এক যুবক। স্থানীয়দের তৎপরতায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। কিন্তু ওই ভয়াবহ দুর্ঘটনার পরও সাবওয়ে সংস্কার বা যাতায়াত স্বাভাবিক করার কোনো উদ্যোগ নেয়নি পূর্ত বিভাগ। বরং এলাকাবাসীর অভিযোগ, দায় এড়াতে সাবওয়ের মুখে সেটে দেওয়া হয়েছে রোড ক্লোজ বোর্ড। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, বোর্ডে বিকল্প রাস্তা ব্যবহারের নির্দেশ দেওয়া হলেও বাস্তবে ওই অঞ্চলে কোনো বিকল্প সড়কই নেই। ফলে মাগুরাছড়া, হাতিডিপু, শ্রীরামপুর, জুমটিলা, রামানন্দপুর, কান্টানাড়া সহ প্রায় 10টি গ্রামের হাজার হাজার মানুষ কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। স্থানীয়দের অভিযোগ, জল কমলেও সমস্যার সমাধান হয় না। সাবওয়ের উপর জমে থাকা কাদা ও পিচ্ছিল অবস্থার কারণে ছোট যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটেও চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
প্রতিদিন স্কুল কলেজের শিক্ষার্থী, রোগী, বৃদ্ধ বৃদ্ধা এবং সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে। এলাকাবাসীর প্রশ্ন, সাবওয়ে মেরামত করে চলাচল স্বাভাবিক করার পরিবর্তে শুধু একটি রোড ক্লোজড বোর্ড টাঙ্গিয়ে দিয়ে কি প্রশাসনের দায়িত্ব শেষ হয়ে যায়? মানুষের দুর্ভোগ এবং নিরাপত্তার বিষয়টি কি একেবারেই গুরুত্ব পাচ্ছে না? দুর্ঘটনার পর নিরাপদ যাতায়াত নিশ্চিত করার বদলে রোড ক্লোজ বোর্ড টাঙ্গিয়ে দেওয়ার ঘটনায় এখন তীব্র সমালোচনার মুখে পূর্ত বিভাগ। প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয় নাকি খুব আরও বড় আন্দোলনের রূপ নেয়, এখন সেদিকেই নজর এলাকার মানুষের। অপরদিকে নগাঁওকে কেন্দ্র করে মাথা তোলার সুযোগ কংগ্রেসের, বিপাকে বিজেপি। বিধানসভা ভোটের আগে দিশপুরের বিধায়ক তথা প্রাক্তন সাংসদ প্রদ্যুৎ বরদলৈ এক রাতের মধ্যে লোকসভার সদস্যপদ ত্যাগ করে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন, যার ফলে নগাঁও লোকসভা কেন্দ্রে উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। খালি হয়ে পড়া নগাঁও লোকসভা কেন্দ্রে 6 মাসের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত করতে হবে। তাই কংগ্রেস ও বিজেপি দুটি দলই ভিতরে ভিতরে নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। উল্লেখ্য, বিধানসভা ভোটের মাত্র 21 দিন বাকি থাকতেই প্রদেশ কংগ্রেসের ইস্তেহার কমিটির চেয়ারম্যান প্রদ্যুৎ বরদলৈ বিজেপিতে যোগ দেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে প্রস্তুত করা দুর্নীতির অভিযোগনামা কমিটিরও চেয়ারম্যান ছিলেন নগাঁওর প্রাক্তন সাংসদ প্রদ্যুৎ বরদলৈ। অন্যদিকে বিধানসভা নির্বাচনে শোচনীয় বিপর্যয়ের পর কংগ্রেস দলকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে এক বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই পরিস্থিতিতে নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনকে মাথা তোলার এক সুযোগ হিসেবে নিয়েছে রাজীব ভুবন। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর সঙ্গে দলীয় সংঘাতে লিপ্ত হওয়ার পর প্রদেশ যুবক কংগ্রেস সভাপতি তথা নবনির্বাচিত বিধায়ক জুবাইর এনাম নগাঁও লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য পর্যবেক্ষক নিযুক্তি দিয়েছেন। নগাঁও লোকসভা কেন্দ্রের অন্তর্গত 8টি বিধানসভা কেন্দ্রেই পর্যবেক্ষক নিয়োগ করেছেন জুবাইর। এর দুদিন আগেই প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ নগাঁও লোকসভা কেন্দ্রে পর্যবেক্ষক নিযুক্তি দিয়েছিলেন। নগাঁও লোকসভার 8 বিধানসভা কেন্দ্রের অধিকাংশ ভোটার যেহেতু ধর্মীয় সংখ্যালঘু, তাই বিজেপির নগাঁও লোকসভা কেন্দ্র নিয়ে তেমন কোনো আগ্রহ দেখা যায়নি। কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শিবামণি বোরা, এনএসইউয়ের প্রাক্তন রাজ্য সভাপতি মৃণাল হাজারিকা নগাঁও লোকসভা কেন্দ্রের শক্তিশালী দাবিদার হিসেবে অবতীর্ণ হয়েছেন। রাজীব ভুবনের এক সূত্র অনুসারে বিজেপির রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে অসম জাতীয় পরিষদ দলে যোগদান করা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গুহাইও নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে নির্বাচন লড়ার জন্য রাজীব ভুবনে ঘন ঘন যোগাযোগ রেখে চলেছেন। কংগ্রেস দল নিজের হৃত গৌরব ফিরে পেতে নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনকে মাথা তোলার সুযোগ হিসেবে দেখছে। অন্যদিকে বিজেপি নগাঁও লোকসভা কেন্দ্রে মিত্রদল অগপকে ছেড়ে দিতে চাইছে। বাজপেয়ী ভবনের একটি সূত্র মতে বিজেপি নগাঁও লোকসভা কেন্দ্র অগপকে ছেড়ে দিয়ে এক ডিলে দুটি পাখি শিকার করতে চাইছে। এবার অগপ নেতা কেশব মহন্তের মন্ত্রিত্ব লাভের সম্ভাবনা ক্ষীণ। কেশবের ভাই মণিমাধব মহন্ত চাইছেন নগাঁও লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে, তাই বিজেপি নগাঁও অগপকে ছেড়ে দিতে চাইছে। এদিকে জাগিরোডের বিধায়ক পীযূষ হাজারিকা নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে তৎপর হয়েছেন ঠিকই, জনবিন্যাসের দিক থেকে বিজেপি নগাঁও নিয়ে বিপাকে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।